হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 21 নাম্বার ক্লাসটা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? বলো তো। আজকে আমরা অন্তরীকরণ এই চ্যাপ্টারটার 21 নাম্বারের ক্লাসটা করব। আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম? ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন, তাই না? অন্তরীকরণের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, আমরা সেটাই কন্টিনিউ করব। অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা ডিফারেন্সিয়েশন, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। ওকে, আচ্ছা। তো গত ক্লাসে আমরা 9.8 দেখতেছিলাম, তাই না? আমরা 9.8 স্পর্শক আর অভিলম্ব এই দুইটা বিষয় নিয়ে কথা বলছি। স্পর্শকের ঢাল সমীকরণ, অভিলম্বের ঢাল অভিলম্বের সমীকরণ, তাই তো? আজকে আমরা আর কিছু অ্যাপ্লিকেশন দেখব ডিফারেন্সিয়েশনের 9.8-এরই। তারপর আজকেই আমরা ডিফারেন্সিয়েশনের সবার লাস্টের চ্যাপ্টার 9.9 শুরু করব। 9.9 শুরু করব। তো আমরা শুরু করতেছি। শুরুতে ফিজিক্সের কিছু জিনিসপত্র আমরা একটু কথাবার্তা বলবো। ওকে, আমরা ফিজিক্সের কিছু জিনিসপত্র একটু রিভিউ করে নিব। তোমরা সরণ, বেগ, ত্বরণ এগুলো পড়ে আসছো না? আমাকে বলো তো। সরণ, বেগ, ত্বরণ। সরণ টি এর একটা ফাংশন, এস অফ টি। আমরা সরণকে সময়ের একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারি, তাই না? সরণ টি এর একটা ফাংশন, কারণ সময়ের উপরেই তো সরণ ডিপেন্ড করে সাধারণত। আচ্ছা, তো সময়ের সাপেক্ষে সরণের যেই পরিবর্তনের হার, অর্থাৎ ডি ডিটি অফ এস, তুমি কি করতেছো? সময়ের সাপেক্ষে সরণের ডিফারেন্সিয়েশন করতেছো, তাহলে কি পাবা? ওই মুহূর্তে তাৎক্ষণিক বেগ, তাই না? বেগের রাশিমালাটা পাবা ভি অফ টি, ভি অফ টি, তাই তো? তাৎক্ষণিক, এখানে টি এর জায়গায় যে কোনো ভ্যালু বসাই দিলে ওই মোমেন্টে যেই বেগটা সেটা তুমি বের করে ফেলতে পারবা। আচ্ছা, এবার বেগকে তুমি যদি টি এর রেসপেক্টে আরেকবার ডিফারেন্সিয়েট করো, ডিডিটি অফ ভি বা ডি স্কোয়ার বাই ডিটি স্কোয়ার এস, সরণকে দুইবার ডিফারেন্সিয়েট করো, তাহলে আসলে কি পাবা বলো তো? ত্বরণ পাবো আমরা, তাই না? আমাদের ফিজিক্সে এতটুকু নিয়ে আলোচনা করা হয়, সরণ, বেগ, ত্বরণ। সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাবা? বেগ, বেগকে করলে ত্বরণ। ওকে, তো এই কনসেপ্টটা আমাদের মাঝে মাঝে কাজে লাগবে। ফিজিক্সে এটার অ্যাপ্লিকেশন বেশি, বাট ম্যাথসেও আছে। দেখো কি বলছেন, কি বলছে কোয়েশ্চেনটা। তোলো, না তুললেও কোনো অসুবিধা নাই। একটা ট্রেন টি সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে এটা কার ফাংশন দেওয়া আছে আমাকে বলো তো? সরণের ফাংশন দেওয়া আছে না? একটু খেয়াল করো, একটা ট্রেন টি সেকেন্ডে, এককটাও কিন্তু গুরুত্বপূর্ণ, টি সেকেন্ডে প্রকাশিত, টি সেকেন্ডে এত মিটার অতিক্রম করে, এটা কিন্তু সরণের রাশিমালা। তোমাকে কি চাইছে? 5 মিনিট পর তার বেগ কত, তার তাৎক্ষণিক বেগটা চাইছে 5 মিনিট পর। কেমনে করবা? কোয়েশ্চেন তোলো আগে। ওকে, কোয়েশ্চেন তোলো। কি দেওয়া আছে তুমি লিখবা, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে? আমাদের সরণের রাশিমালা এস অফ টি, সরণকে টি এর রেসপেক্টে প্রকাশ করা হয়েছে 3t প্লাস 1/8 টি স্কোয়ার। এককগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। ম্যাথামেটিক্সে নর্মালি একক থাকে না বেশি, ফিজিক্সে অনেক বেশি একক থাকে। তো এটা কিন্তু ফিজিক্সেরই, তাই না? ম্যাথসেরও বলতে পারো, ম্যাথস থেকে ফিজিক্স নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো দেখো টি কিসে প্রকাশিত? সেকেন্ডে। আর সরণটা কিসে? মিটারে। তো এটা কিন্তু মিটারে প্রকাশিত, বুঝছো? এই জিনিসটা কিসে? মিটারে প্রকাশিত। তোমাকে কি চাইছে? 5 মিনিট পর বেগ। তো সরণ থেকে বেগ কেমনে নেয়? ডিফারেন্সিয়েট করতে হয়। তো আমরা জানি,
আমরা জানি, এটা তো আমরা জানি তাই না, কোনো ফর্মুলা ব্যবহার করলে আমরা জানি লিখতে হয়। আমরা জানি ভি অফ টি তাৎক্ষণিক বেগের রাশিমালা কি, সরণকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিডিটি অফ এস অফ টি। এটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তো কি থাকবে বলো তো, 3 প্লাস 1/8 ইন্টু 2t 1/4 t 1/4 t। ঠিক আছে, একক কি আসবে বলো তো, আমাদের সরণটা ছিল মিটারে, সময়টা ছিল সেকেন্ডে, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। এইটা কি, টি সময় পর তাৎক্ষণিক বেগ, টি সময় পর তাৎক্ষণিক বেগ। তোমাকে কি চাইছে, 5 মিনিট পর। তার মানে এই টি এর জায়গায় কত বসাবা, 5 মিনিট বসাই দিলেই হয়। মিনিট তো বসানো যাবে না, সেকেন্ড বসাই দিতে হবে। টি ইকুয়ালস টু 5 মিনিট, তো 5 ইন্টু 60 এত সেকেন্ড বা 300 সেকেন্ড, 300 সেকেন্ড। আমরা কখন বেগ বের করব, যখন টি এর ভ্যালু 300 সেকেন্ড। সো ভি অফ টি ইকুয়ালস টু 300 সেকেন্ড। 300 সেকেন্ড অতিক্রম করার পর বেগ কি হবে, 3 প্লাস টি বাই 4, তার মানে 300/4 মিটার পার সেকেন্ড। এটা ক্যালকুলেট করে দেখো, 4/75 হয় 300, তার মানে 78 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম? সবাই বলো তো, বলো বলো বলো। বুঝতে পারলাম না? তো সরণকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে তাৎক্ষণিক বেগ, ওটাকে ডিফারেন্সিয়েট করলে কি তাৎক্ষণিক ত্বরণ পাবা। বলো তো, এটা কি সমত্বরণে যাচ্ছে নাকি অসমত্বরণে যাচ্ছে এই কণাটা, এই কণাটার ত্বরণ কেমন, সমত্বরণ নাকি অসমত্বরণ? বেগটা কিন্তু সমবেগ না, তাই না? এই কণাটার বেগ কি সমবেগ? বেগের রাশিমালাটা খেয়াল করো, এখানে কিন্তু টি আছে, তার মানে টি এর উপর নির্ভর করে বেগটা কিন্তু ভ্যারি করে। টি এর ভ্যালু 0 বসালে বেগ কত, 3, 1 বসালে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তাই না? আর ত্বরণের রাশিমালা কি হবে, এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, তো আমাদের ত্বরণের রাশিমালাটা কি হয় বলো তো, এ অফ টি, এইটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় কি থাকবে, 1/4। ত্বরণ কিন্তু ফিক্সড, মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এই কণাটা আসলে কি সমত্বরণে চলতেছে, যদিও তার বেগ ভ্যারি করতেছে, বাট ত্বরণটা কি ফিক্সড, তাই না? বলো তো, সমত্বরণে চলতেছে। ওকে, ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। এরকমই কিছু একটা, এরকমই কিছু না, একটা ঘাবড়ানোর কিছু নেই। কোয়েশ্চেন তুলতে পারো, না তুলতেও কোনো অসুবিধা নেই। দেখো কি বলছে, কোন গতিশীল কণার টি সময়ে একটি সরল রেখার উপর দূরত্ব এস কে টি এর মাধ্যমে প্রকাশ করছে। অর্থাৎ আমাদের যে এস ফাংশনটা, সেটাকে টি এর মাধ্যমে প্রকাশ করছে, যেখানে এবিসি হচ্ছে ধ্রুবক, এবিসি হচ্ছে ধ্রুবক। যদি টি সময় পর কণাটির বেগ হচ্ছে ভি, তার মানে কি, এটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা পাবা সেটাই হচ্ছে ভি। এস এর রাশিমালা আসলো, ভি এর রাশিমালা আসলো, সেখান থেকে তোমাকে দেখাইতে হবে এটাই ইকুয়ালস টু এটা। ক্লিয়ার? বলো, বুঝছো? তোলো কোয়েশ্চেনটা তোলো। টি সময় পর একটা কণার সরণ দেওয়া আছে, বলা হচ্ছে ওটার বেগ হচ্ছে ভি, তাহলে এই দুইটা রাশিমালা প্রমাণ করতে বলছে। একদমই বাচ্চাদের অঙ্ক, এস তো দেওয়াই আছে, ভি এর ভ্যালুটা বের করবা, তারপর লেফট সাইড থেকে রাইট সাইড বা রাইট সাইড থেকে লেফট সাইড, একটা আনলেই হয়েছে, একটা আনলেই হয়েছে। কোয়েশ্চেন তোলার দরকার নেই আসলে, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। কি দেওয়া আছে আমাকে বলো তো, আমাদের সরণের রাশিমালা হচ্ছে এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি। তাহলে তাহলে বলো তো, ভি কি হবে, ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস। এস কে যদি ডিফারেন্সিয়েট করো, টুয়াইস এটি প্লাস বি প্লাস 0, 0 লেখার দরকার নেই। এখন তুমি লেফট সাইড থেকে রাইট সাইড আসবা বা রাইট সাইড থেকে লেফট সাইডে, তোমার যেটা ইচ্ছা। ওকে, এখন লেফট সাইড থেকে শুরু করো, 4a ইন্টু এস মাইনাস সি, এখান থেকে রাইট সাইডে আনতে হবে। তাহলে দেখো তো কি থাকে। আচ্ছা, আমি এটা লেফট সাইড দিয়ে শুরু করি। লেফট সাইড ইকুয়ালস টু 4a ইন্টু এস মাইনাস সি। তাহলে কি থাকে আমাকে বলো তো, 4a, এস এর রাশিমালা কি,
এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি মাইনাস সি। ঠিক আছে, সি সি কাটা, তাহলে কি পরে থাকে 4a স্কোয়ার টি স্কোয়ার, 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4abt। তাই তো, তাই না? এটা থেকে কি আনতে হবে? এই জিনিসটা আনতে হবে, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভি কত? এই জিনিসটা, তাই না? আমাকে বলো তো, আমাকে বলো তো। তাহলে অ্যাকচুয়ালি কি আনতে হবে? এইটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই লাইন থেকে অ্যাকচুয়ালি কি আনতে হবে? এইটার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার স্কোয়ার আনতে হলে কোনোভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাতে হবে। একটু খেয়াল করো তো, দেখে আসতেছে। 2 তার হোল স্কোয়ার এখানে থাকতে হবে, 4a স্কোয়ার টি স্কোয়ার, এটাকে কি লেখা যায়? 2a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ওটা দিলে কিন্তু এটা চলে আসে, কিন্তু এখানে কোনো বি স্কোয়ার নাই, জোর করে আনতে হবে, আবার বিয়োগ করতে হবে। প্রমাণে কিন্তু ওই যে বি স্কোয়ার বাদ আছে, বুঝছো? একদম ছোট্ট ক্লাসের জিনিসপত্র। তো আমরা যেটা করব, প্রমাণের মতো করতে গিয়ে 2a তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই যে এটার মতো করে ফেললাম, এটার স্কোয়ারের মতো করে ফেললাম। বি স্কোয়ারটা ছিল না, আমি জোর করে আনছি, এই জন্য কি মাইনাস করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তো হয়ে গেছে না? 2a প্লাস বি তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আসলো? ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু রাইট সাইড বা প্রমাণিত। প্রমাণিত, বুঝতে পারলাম সবাই? সহজ অঙ্ক না? একদমই সহজ অঙ্ক, কিন্তু একদমই সহজ অঙ্ক এবং বেশ মজার একটা অঙ্ক। এগুলো একদমই সহজ। ওকে, তোলা হয়েছে? কোয়েশ্চেন না তুললেও হবে। আমরা পরেরটায় যাচ্ছি। আর্কাইভ ক্লাস করে থাকলে ক্লাস নোটটা দেখো, তাহলেই হবে। ওকে, পরেরটায় যাচ্ছি। আর চেষ্টা করবা লাইভ ক্লাস করার, মানে এই বছরের ক্লাস করার সব সময়, কারণ অনেক আপডেট থাকে, আপগ্রেড থাকে। তো সব সময় চেষ্টা করবা এই বছরেরটা করার। ঠিক আছে, দেখো একই রকম আরেকটা অঙ্ক, ফিজিক্সের অঙ্ক। দেখো কি, একটা গতিশীল কণার কোন সরল রেখায় টি সময় অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সরণের রাশিমালা দেওয়া আছে, 2 সেকেন্ড পর বেগ। করছি না এরকম? এটা তো করে আসছি একদম আগের মতো, সেকেন্ড পার্টটা একটু ডিফারেন্ট। কণাটি থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব, থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। দেখো, দূরত্ব বের করার জন্য কি সময় লাগবে না? টি এর ভ্যালুটা বের করলে তাহলে হয়েছে, তাই না? আমি যদি বলি 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাই না? এখানে কিন্তু সময়টা দেওয়া নেই, বলছে থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। এখন থামবে কখন? যখন বেগ শূন্য ধরে টিটা নিয়ে আসা যায় না? বলো তো, যারা বুঝো নাই, সাউন্ডের প্রবলেম না তো? দেখো কি দেওয়া আছে, আমাদের সরণের রাশিমালা দেওয়া আছে, এস অফ টি কত? 63t মাইনাস 6t স্কোয়ার মাইনাস টি কিউব। ওকে, এটা কার রাশিমালা? এটা হচ্ছে সরণের রাশিমালা। এখন তোমাকে বলছে 2 সেকেন্ড পর বেগ কত হবে। তো আমরা কি জানি, বেগ আসলে কি? সময়ের সাপেক্ষে সরণের যে ডেরিভেটিভ। এটা করো তো, তাহলে কি হয়? 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে টি সময় বরাবর বেগ। ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলো তো 2 সেকেন্ড পর বেগ কত হবে? 2 সেকেন্ড পর বেগ কত? v of t equals to 2 সেকেন্ড। একটু লিখে নিবা বাংলায়, বুঝছো? 2 সেকেন্ড পর বেগ। ওকে, 2 সেকেন্ড পর বেগ। টি এর জায়গায় কত বসাবা? 2 বসাবা। 63 মাইনাস 12 ইন্টু 2
মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার। আমাকে বলো তো ক্যালকুলেট করে এটার ভ্যালু কত হয়? আমাকে বলো তো ক্যালকুলেট করে এটার ভ্যালু কত হয়? 63 মাইনাস 12 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার 27 হয়, তাই না? 27। আচ্ছা, হ্যাঁ 27। এককটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, সেকেন্ড, 2 সেকেন্ড। আর ওটা কি মিটার দেওয়া আছে? ওটার একক দেওয়া নাই, কিছু দেওয়া নেই, তো আপাতত মিটারই ধরে নাও। দেওয়া আছে কোথাও? না। তুমি চাইলে একক হিসেবেও বলতে পারো। 27 একক, 27 একক। আচ্ছা, ঠিক আছে। প্রথম পার্টটুকু আগেরটার মতোই ছিল। দ্বিতীয় পার্টটুকু বলছে থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। সময় পাইলেই কিন্তু অতিক্রান্ত দূরত্ব বের হয়ে যাবে। এই যে দেখো, তুমি যদি সময়ের ভ্যালুটা জানো, এখানে বসায় দিলেই কাজ শেষ। সময়ের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া নাই, বলছে থামার পূর্বে। তাইলে যখন থামবে ওই সময়টা বের করতে পারলেই হয়েছে না, তাই না? ওটাই তো অতিবাহিত সময়। আচ্ছা, এখন কখন থামবে? থামা মানে কি? বেগ শূন্য না, তাই তো? তো যখন থামবে, প্রশ্ন মতে যখন থামবে তখন আমাদের ভ্যালোসিটি কত? 0। ভ্যালোসিটির ইকুয়েশন কত খেয়াল করো তো। 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার। এটা মিডল টার্ম করো বা যেমনি ইচ্ছা করো, এটা সমাধান করো। ক্যালকুলেটর দিয়ে করা যায়, মিডল টার্ম করা যায়, যেমনি ইচ্ছা করো। সমাধান করে দেখো তো কত আসে। 3 আর মাইনাস 7 আসে, তাই না? তাই তো, মাইনাস 3 মাইনাস 12 63। এটাকে মিডল টার্ম করলে এরকম কিছু একটা আসবে, t মাইনাস 3 ইন্টু t প্লাস 7 ইকুয়াস টু 0। তো আমরা বলতে পারি হয় t ইকুয়াস টু 3 বা t ইকুয়াস টু মাইনাস 7। এখন সময় কখনো নেগেটিভ হতে পারে না, তো এটা অ্যালাউড না। বাংলায় লিখে দিবা, সময় কখনো নেগেটিভ হতে পারে না। তো থামবে কতক্ষণ পর? 3 সেকেন্ড পর। 3 সেকেন্ড পর কি লিখবা? থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব বা এস অফ টি ইকুয়াস টু 3 সেকেন্ড। সেটা কি হবে? স্মরণের রাশিমালায় টি এর জায়গায় 3 বসাবা। 63 ইন্টু 3 মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 কিউব। ভ্যালুটা বসায় দেখো তো কত হয়। 108 মিটার, তাই না? 108। যদিও মিটার বলাটা ঠিক না, 108 একক, এটা পারফেক্ট। বুঝছো? মিটার না বলে একক বলবা, কারণ এখানে কিন্তু এককটা দেওয়া নাই। সেটা মিটার নাকি সেকেন্ড? সেকেন্ড দেওয়া, বাট মিটার কিনা সেটা বলে নাই। বলো, বুঝতে পারলাম? এগুলা 4 নাম্বারের জন্য আসে, আগেরটা 2 নাম্বারের জন্য, বাট এটা 4 নাম্বারের জন্য। এই পার্টটুকু আসলে 2 নাম্বারের জন্য, পুরাটা আসলে কি 4 নাম্বারের জন্য। বলো। অপার ভাইয়া ডাইনামিক্স চ্যাপ্টার এগুলো করাইছে? আচ্ছা, ঠিক আছে। ওকে, আরেকটা খুবই সুন্দর অঙ্ক, এরপর একটা খুবই সুন্দর অঙ্ক। তোমরা কারা কারা আমার কাছে ভেক্টর পড়ছো? ভেক্টরের কনসেপ্ট এখানে কাজে লাগবে। ওকে, ম্যাথ স্বয়ং সম্পূর্ণ, ম্যাথ কখনো অন্য জায়গা থেকে ধার করে চলে না। ভেক্টর আছে, আমরা ভেক্টর পরে আনিছি, তাই না? তোমরা ভেক্টরে ওই ডিফারেন্সিয়েশন পড়ছো। ডিফারেন্সিয়েশন কি ফিজিক্সে পড়াইছে? না, ডিফারেন্সিয়েশনের ম্যাথসের টপিক। দেখো কি বলছেন, বক্রপথে চলমান কোন কণার অবস্থান একটা ভেক্টর দিয়ে প্রকাশিত। খেয়াল করছো? এটাই কি সরণ? অবস্থান মানে কি? অবস্থান ভেক্টরটাই তো সরণ নির্দেশ করে, তাই না? অবস্থান ভেক্টরের যে পরিবর্তন সেটাই তো সরণ নির্দেশ করে, তাই না? তাই তো। তো এটা কি সরণের রাশিমালা? সরণের রাশিমালা দেওয়া আছে, খেয়াল করে এখানে কিন্তু টি আছে। ওকে, আই ক্যাপ আছে, জে ক্যাপ আছে। আচ্ছা, ভেক্টর আকারে প্রকাশ করা। তারপর বলছে কি, টি ইকুয়ালস টু 1 সেকেন্ড সময় কণার বেগ তুমি বের করতে পারবা না। এটাকে একবার ডিফারেন্সিয়েট করবা, তাহলেই তো বেগের রাশি হয়। সেখানে টি এর ভ্যালু 1 বসাই দিবা, তাহলে কি বেগ চলে আসবে। তারপর টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে ত্বরণ পারবা না। ত্বরণকে একবার ডিফারেন্সিয়েট করবা, সেখানে টি এর ভ্যালু 1 বসাই দিবা। মানে বেগকে একবার ডিফারেন্সিয়েট করবা, সেখানে টি এর ভ্যালু 1 বসাই দিবা। তাহলে 1 সেকেন্ড পর বেগটা বের হয়েছে কেমনে?
ভেক্টর হিসেবে, ত্বরণটা বের হইছে কেমনে? ভেক্টর হিসেবে। তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সহজ না? বলো তো, আমার আগেই পারবে না সবাই? তুলতে পারো। বক্রপথে চলমান কোন কণার অবস্থান, এই যে খেয়াল করছো বক্রপথ, আগের সবগুলা কিন্তু সরল রেখা বরাবর ছিল, তাই না? সরল রেখা মানে কি? একটা দিক বরাবর। ওটাও কিন্তু ভেক্টর, ওটাকে আর ভেক্টর আকারে প্রকাশ করা লাগে না, কারণ দিক তো একটাই। তো যখন তিরিং বিরিং হবে তখন কি ভেক্টর আকারে প্রকাশ করা মাস্ট। ওকে, কি দেওয়া আছে আমাকে বলো তো? সরণ ভেক্টরটা দেওয়া আছে। সরণ ভেক্টরটা হচ্ছে, সরণ ভেক্টরটা, এটাকে তো অবশ্যই টি এর রাশি আছে, সেটা হচ্ছে টি কিউব আই ক্যাপ প্লাস টি স্কোয়ার জে ক্যাপ। তো আমাদের ভেলোসিটি ভেক্টর বা ভি ভেক্টর কি হবে? ঘাবড়ানোর কিছু নাই, ভেক্টরকে ডিফারেন্সিয়েট করা খুবই সহজ। আই ক্যাপের সহগটাকে ডিফারেন্সিয়েট করবা, এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করবা, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করবা, বাকি সবকিছু সিমিলার। তো টি কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 3t স্কোয়ার আই ক্যাপ। টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 2t জে ক্যাপ। কার রাশিমালা আসছে? বেগের। এখানে টি এর ভ্যালু বসাই দিলেই কি ওই মোমেন্টের বেগটা পেয়ে যাবা, ওই মোমেন্টের বেগটা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে ত্বরণের রাশিমালা কি হবে? বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। বেগকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে কি থাকবে বলো তো? 6t আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। 2 জে ক্যাপ। একটু ফিজিক্স পড়াই। এখানে যেই ত্বরণটা আসছে সেটা কি সমত্বরণ? এখানে যেই ত্বরণটা আসছে সেটা কি সমত্বরণ? না। ত্বরণের মধ্যে দেখো টি আছে। ত্বরণ আবার দুইটা পার্ট কিন্তু। এক্স অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এইটা, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে এইটা। এক্স অক্ষ বরাবর ত্বরণটা সমত্বরণ না, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা সমত্বরণ, তাই না? ঠিক আছে। আচ্ছা, তো এখন কি চাইছে? টি ইকুয়ালস টু 1 সেকেন্ড সময় সরণ, না, টি ইকুয়ালস টু 1 সময়ে কণার বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ। তো টি ইকুয়ালস টু 1 সেকেন্ড হলে, যখন টি ইকুয়ালস টু 1, তখন আমাদের বেগ যেই ভেক্টরটা সেটা কত হয়? টি এর ভ্যালু 1 বসাবা। টি এর ভ্যালু যদি 1 বসাও, 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। ত্বরণ কত? টি এর ভ্যালু 1 বসাও। আমাদের ত্বরণ ভেক্টরটা কত বলো তো? 6 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। চাইছে কি? বেগ আর ত্বরণের মধ্যবর্তী কোণ, তার মানে এই দুটার মধ্যবর্তী কোণ। ফর্মুলা শিখছো না? বলো তো, অ্যাঙ্গেল বিটুইন আমাদের ভি ভেক্টর আর এ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত বলো তো? cos ইনভার্স ভি ডট এ ডিভাইডেড বাই ভি ভেক্টরের মান ইন্টু এ ভেক্টরের মান। বাকি ক্যালকুলেশন নিজেরা করে নিবা, এগুলো তো দুধভাত ক্যালকুলেশন, তাই না? বলো, বুঝতে পারলাম? সুন্দর একটা অঙ্ক ছিল, কিন্তু খুবই সুন্দর একটা অঙ্ক ছিল। তো এই ব্যাপারগুলা গেল, এগুলা গেল। সরণ, বেগ, ত্বরণ সংক্রান্ত যে কোনো অঙ্ক দিলে এখন আমরা পারবো। কনসেপ্ট খুবই সহজ। সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ, বেগকে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ। তোমরা ইন্টিগ্রেশন পড়ো নাই, পড়বা সামনে। উল্টা প্রসেসটাও আছে। ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেসটা ইন্টিগ্রেশন। এইটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে এইটা, এইটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে এটা। পরে তোমরা যখন শিখবা তখন তখন আচ্ছা, আমরা এখন পরের টাইপের অঙ্কে যাচ্ছি। পরের টাইপের অঙ্ক পড়ো, এটা পড়ো এবং তোলো, ঠিক আছে? এই টাইপটা হচ্ছে আগে পড়ো তারপর। যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, কোনো একটা বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পাচ্ছে, আমরা কিছু না বললে বুঝতে পারবো যে সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার। ওকে, সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হারটা ধ্রুবক, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি কি, ব্যাসার্ধ যদি আর হয়, তোমাকে বলা কি হচ্ছে? ডি ডিটি অফ আর
এটা ধ্রুবক, তাই না? তাই তো। তবে দেখাও যে ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। এই টাইপের অঙ্কগুলো এরকম, কোন একটা জিনিসের বৃদ্ধির হার বা পরিবর্তনের হার অন্য কিছু একটা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, এরকম একটা সম্পর্ক প্রমাণ করতে হবে। বুঝছো? নর্মালি জ্যামিতিক জিনিসপত্র নিয়ে আসা হয়। ওকে, জ্যামিতিক জিনিসপত্র এখানে নিয়ে আসা হয়। তো এই টাইপটা কেমন? এই টাইপটা হচ্ছে কোনো কিছুর পরিবর্তনের হার অন্য কিছু একটা সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক, এই রিলেটেড। আবার পড়ি আমরা। কোন বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তবে দেখাও যে তার ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। তো যেটার পরিবর্তনের হার অন্য কিছু একটার সমানুপাতিক, তোমার টার্গেট হচ্ছে এটাকে এটা দিয়ে প্রকাশ করা, তারপর ডিফারেন্সিয়েট করে দিবা। কার কার মধ্যে সম্পর্ক চাইছে? ক্ষেত্রফল ব্যাসার্ধ। তুমি ক্ষেত্রফল আর ব্যাসার্ধের সম্পর্কটা নিয়ে আসবা, ডিফারেন্সিয়েট করে দিবা, কাজ শেষ। ওকে, এতটাই সহজ। আচ্ছা, তো আমরা ফার্স্টে ধরে নিব ধরির বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, বাংলায় একটু লিখে নিবা। ধরি আমাদের যেই বৃত্ত, সেই বৃত্তের ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে আর। লেট মানে হচ্ছে ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর আমাদের যেই ক্ষেত্রফল বা এরিয়া সেটা হচ্ছে এ। আমরা ধরে নিলাম এই দুটার মাঝেই কিন্তু সম্পর্ক চাইছে, তো আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আর কি দেওয়া আছে? আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তনের হার। কার সাপেক্ষে পরিবর্তনের হার সেটা কিন্তু বলা নাই, আমরা ধরে নিব সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার। তার মানে ডিডিটি অফ আর এটা একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, সি ধরে নাও, বা তুমি কনস্ট্যান্টও লিখতে পারো। ওকে, আচ্ছা, এগুলো আমার দেওয়া ছিল। আমি তোমাকে কি বলছি, এই টাইপের অঙ্ক খুবই সহজ। যেই দুইটার মধ্যে সম্পর্ক চাইছে সেই দুইটার একটা সম্পর্ক ফার্স্টে নিয়ে আসবা। ক্ষেত্রফল ব্যাসার্ধ, তো আমরা কি জানি বলো তো? বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস টু পাই আর স্কয়ার। দুই পাশকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। ডিটি অফ এ ইকুয়ালস টু পাই তো ধ্রুবক, আর স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? টুয়াইস আর ইন্টু ডিডিটি অফ আর। ঠিক আছে, এখন একটু আগেই আমরা কি লিখছি? ডিডিটি অফ আর, এটা একটা ধ্রুবক না? খেয়াল করো, ডিডিটি অফ আর একটা ধ্রুবক, দুই একটা ধ্রুবক, পাই একটা ধ্রুবক। তার মানে আমরা কি লিখতে পারি? ডিডিটি অফ এ ইকুয়ালস টু, এটাও ধ্রুবক, আর বাদে বাকি সবাই ধ্রুবক। তো ওই সবগুলা ধ্রুবককে আমি একটা বড় ধ্রুবক দিয়ে প্রকাশ করলাম, সেটা হচ্ছে কে। ধ্রুবকগুলা গুণ করলে তো একটা ধ্রুবকই হবে। যেখানে আমাদের কে হচ্ছে পাই টু ডিডিটি অফ আর, সবগুলাই কিন্তু কনস্ট্যান্ট। আচ্ছা, এখন নিশ্চয়ই জানো ধ্রুবক উঠায় সমানুপাতিক উঠানো যায়, তাই না? এই যে ধ্রুবকটা তুমি ভ্যানিশ করে দিবা, ইকুয়াল সাইনটা উঠায় একটা সমানুপাতিক চলে আসবে। আমরা কি বলতে পারি? ডিডিটি অফ এ ইজ প্রপোর্শনাল টু আর। এটাই বের করতে বলছে। ক্ষেত্রফলের বৃদ্ধির হার ব্যাসার্ধের সমানুপাতিক। ভাইয়া ইংলিশে কি লেট কি বললা? ভাইয়া এক্সামে কি ইংলিশে লেট, এরিয়া এসব লেখা যাবে? লিখতে পারো তুমি ইংলিশ ভার্সনে। বাংলা ভার্সনে কি লিখবা? ধরি বৃত্তের ব্যাসার্ধ আর, ক্ষেত্রফল এ, দেওয়া আছে আমরা জানি। ওকে, বুঝছো? এগুলো ক্লাস 9-10 থেকে করে আসতে ধরে করা। হ্যাঁ, বলো তো। আচ্ছা, নয়েস আসে, আমাকে বলো তো ওয়েব অ্যাপে নয়েস হচ্ছে
আচ্ছা, আমি অন্য একটা মাইক্রোফোন ইউজ করি। ওয়েব অ্যাপে তো নয়েস হচ্ছে না, ফেসবুকে নয়েস হচ্ছে? এফবি তো নয়েস নাই। মাঝে মাঝে রোবট ভয়েস হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এটা মাইক্রোফোনের প্রবলেম হতে পারে। সবাই বুঝছো না? এই টাইপটা বোঝা গেছে? খুবই সহজ। যার যার সম্পর্ক চাইবে, তুমি ওই দুইটা সম্পর্ক আগে নিয়ে আসবা, তারপর ডিফারেন্সিয়েট করে দিবা, ওকে, আমরা পরেরটাই যাচ্ছি। একই রকম কিন্তু খেয়াল করো কি বলছে, যদি একটা বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে। এবার কি বলা আছে? ক্ষেত্রফল সমহারে বাড়ে। দাঁড়া, মাইক্রোফোনটা সামনে দিয়ে দিই। এবার বোধহয় নয়েজ কম আসবে একটু, বা মাঝে মাঝে যে নয়েজটা ওটা আসার সম্ভাবনা কমে যাবে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়তেছে, তবে দেখাও তার পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়তেছে। কাহিনী বুঝছো? কি বলছে? ক্ষেত্রফল সমহারে বাড়ে। ওকে, এটা তোমাকে দেওয়া আছে, দেখাইতে বলছে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। ওকে, তো আমরা কি করবো? ফার্স্টে ধরে নেব কি ধরে নেব? আমাদের বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, ক্ষেত্রফল হচ্ছে এ, আর পরিসীমা হচ্ছে পি। এই তিনটা জিনিস আমরা ধরে নিই। ওকে, একটা বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর, ক্ষেত্রফল, আচ্ছা আমি ইংলিশেই লিখি, তোমরা বাংলায় লিখে নিও, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি, ধরি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, ক্ষেত্রফল হচ্ছে এ, পরিধি বা পেরিমিটার, পরিধির ইংলিশ হচ্ছে পেরিমিটার বা সার্কামফারেন্সও বলে, পরিধি হচ্ছে পি। আচ্ছা, আমাকে কি দেওয়া আছে? ক্ষেত্রফল সমহারে বাড়ে, তার মানে ডি ডিটি অফ এ, এটা কি? একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা হচ্ছে গিভেন। এটা দেওয়া আছে। আচ্ছা ওকে, কি প্রমাণ করতে হবে আমাকে বলো তো? কি প্রমাণ করতে হবে? পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। তার মানে কি? পরিসীমা আর ব্যাসার্ধের একটা সম্পর্ক আনবো, তাই না? আমরা কি জানি? বৃত্তের ক্ষেত্রে পরিধি আর ব্যাসার্ধ সম্পর্ক কি? বৃত্তের ক্ষেত্রে পরিধি আর ব্যাসার্ধ সম্পর্ক কি? পি ইকুয়ালস টু 2πr। নিয়ে আসছি, এবার ডিফারেন্সিয়েট করে দিব। তো ডিফারেন্সিয়েট যদি করো, কি থাকে? ডিডিটি অফ পি ইকুয়ালস টু 2π ইন্টু ডিডিটি অফ আর। আচ্ছা, আমাকে প্রমাণ কি করতে বলছে? পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। এখানে পরিসীমার পরিবর্তনের হার আছে, ওখানে তো ব্যাসার্ধ নাই, তাই না? এরকম কিছু একটা আনতে হবে। ব্যাসার্ধের ব্যস্তানুপাতে যদি বাড়ে, 1/r জাতীয় কিছু একটা আনতে হবে, আর বাকি সবগুলা ধ্রুবক হবে। তুমি কি ধরতে পারতেছ? যেটা প্রমাণ করতে বলছো ওটা যদি করতে চাই, পরিসীমার পরিবর্তনের হার এখানে একটা ধ্রুবক ইন্টু 1/r। এখন এটা আনবো কেমনে? কোশ্চেনে আরেকটা শর্ত দেওয়া ছিল, মনে আছে? এটা কিন্তু ব্যবহার করি নাই। এটা কি ব্যবহার করছি? ক্ষেত্রফলের পরিবর্তনের হার যে ধ্রুবক, তো ক্ষেত্রফলটা আসলে কি আমাকে বলো তো? πr² না? তো ডিডিটি অফ πr² ইকুয়ালস টু একটা ধ্রুবক বা সি। তো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় বলো তো? 2πr ইন্টু ডিডিটি অফ আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখান থেকে খেয়াল করো, ওই ডিডিটি অফ আর এর কিন্তু কোনো কাজ নাই। তো আমরা যেটা করব, এখান থেকে আমাদের ডিডিটি অফ আর সেটা কি হবে? 2πrটা উপাশে চলে যাবে, c/2πr।
তো এই যে ডিডিটি অফ আর, এই ভ্যালুটা আমি এখানে বসায় দিব। যদি বসায় দাও তাহলে কি থাকে, ডি ডিটি অফ পি ইকুয়ালস টু টুয়াইস পাই ইন্টু ইন্টু সি বাই টুয়াইস পাই আর। তাহলে খেয়াল করো তো, টু পাই কাটা, সি একটা ধ্রুবক না, বলো তো, ডি ডিটি অফ পি ইকুয়ালস টু সি একটা ধ্রুবক আর একটা 1/r। তো ধ্রুবকটা যদি উঠায় দাও, সমান সাইনটা উঠায় আমরা কি সমানুপাতিক সাইন নিয়ে আসতে পারবো। প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, বলো সবাই বুঝতে পারলাম? এই বলো, ফেসবুকে এখনো ভাঙা সাউন্ড আসে? এগুলো এক্সামে আসে কিন্তু মাঝে মাঝে, আগের গুলা কিন্তু বেশ অহরহই আসছে, এগুলা বুয়েটেও আসে, এই অঙ্ক বুয়েটেও আসছে। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি, আমাকে কি দেওয়া ছিল, ক্ষেত্রফল সমহারে বাড়তেছে, তার মানে ডিডিটি অফ এইটা কনস্ট্যান্ট, ডিডিটি অফ এ কনস্ট্যান্ট। ওকে, চাইছে কি পরিসীমা আর ব্যাসার্ধের সম্পর্ক। তো পরিসীমাকে আমি কি ব্যাসার্ধের মাধ্যমে প্রকাশ করে ফেললাম, দুই পাশে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে কি থাকে, ডিডিটি অফ পি ইকুয়ালস টু এটা ইনটু এটা। তো যেটা চাইছে সেটা কিন্তু আসে নাই, আনতে হলে কি যেরকম কিছু একটা আনতে হবে। তো 1/r কেমনে আনবো, এটা দেওয়া ছিল আমাদের, এই তথ্যটা ব্যবহার করব। তো ডিডিটি অফ পাই আর স্কোয়ার ধ্রুবক, তার মানে টুয়াইস পাই আর ডিফারেন্সিয়েট করলাম ইনটু ডিডিটি অফ আর। ডিডিটি অফ আর কি আসছে, এইটা, এই ভ্যালুটা ওখানে বসায় দিলাম। তো ডিডিটি অফ পি ইকুয়ালস টু একটা ধ্রুবক ইনটু 1/r, ধ্রুবকটা উঠাই দিলে কি আমরা একটা, বুঝলাম তো? পরেরটা হোমওয়ার্ক, বাসায় একটু ট্রাই করবা। একই রকম বিভিন্ন জ্যামিতিক শেপ, বৃত্ত নিয়ে কথা বলছে, এবার কি নিয়ে, কোনক। কোনকের আয়তন হাবিজাবি এগুলো জানো না? কোনকের আয়তন, এরপর বক্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ছোট্ট ক্লাসে পড়ে আসছিল ঘন জ্যামিতি চ্যাপ্টারে, মনে আছে? মনে নাই? আচ্ছা, কোনকের ক্ষেত্রে আমি তো ভুলে গেছি, কোনক দেখতে কেমন জানো, এই যে এরকম কিছু একটা, তাই না? এটাই তো কোনক। কোনকের ব্যাসার্ধ ধরো, আমরা এই কোনকটার ব্যাসার্ধ ধরে নিলাম আর, ভূমির ব্যাসার্ধ, তোমাদের বার্থডে ক্যাপ যেটা সেটাই সমবৃত্তভূমি কোনক, ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর, আর আমাদের যে উচ্চতা সেটা আমরা ধরে নিলাম এইচ। তাহলে এই কোনকের ভলিউম কত বলো তো? এরকম ছিল না 1/3 পাই আর স্কোয়ার এইচ। কোনক আর সিলিন্ডার বলে আরেকটা ব্যাপার আছে, সিলিন্ডারের অঙ্ক কিন্তু আসে। ওকে, আর কি ছিল, কোনকের ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, আর হেলানো তলের ক্ষেত্রফল কি, হেলানো তলের ক্ষেত্রফল কি, আমাদের কোনকের যে এরিয়াটা, কোনকটার আয়তন হচ্ছে এইটা, আর কোনকের যে এরিয়া বা ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, আর হেলানো তল যেটা তার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, যেখানে এল হচ্ছে এই হেলানো দৈর্ঘ্য, সেটা কত, √h² + r²। শর্ট সিলেবাসে ছিল না তাই বলতেছো, আসলে কি ছিল না? এবার মনে হইছে? বলো তো, এটা হচ্ছে একটা সমবৃত্তভূমি কোনকের আয়তন হচ্ছে এইটা, ক্ষেত্রফল হচ্ছে এইটা। ওকে, এই দুটা ফর্মুলা ইউজ করবা, ইউজ করে এটা প্রমাণ করার চেষ্টা করবা। ওকে, ঠিক আছে, এরপরেরটা কি, এটা হোমওয়ার্ক। গোলক তো পড়ে আসছে, আচ্ছা গোলক মনে হয় পড়ো নেই। গোলক হচ্ছে ফুটবল দেখছো না, এটা তো বৃত্ত, গোলক হচ্ছে বৃত্তের 3D ভার্সন, বুঝছো? 3D যে কেমনে আঁকাই, 3D ভার্সন।
যে কোনো গোলাকার বস্তুই হচ্ছে গোলক। ওই গোলকের আয়তন, ওই গোলকের, এটা হচ্ছে গোলক, যদিও বৃত্ত দেখা যাচ্ছে, এটা একটা 3D ফুটবলের মতো। ওকে, তো গোলকের যেই ভলিউম বা ভি, সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর গোলকের যেই পৃষ্ঠতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 4 পাই আর স্কয়ার। বৃত্ত না কিন্তু এটা একটা গোলক বা স্ফেয়ার, যদিও 2D তে দেখাইতেছি। স্ফেয়ার 3D তে একটা ফুটবলের মতো হবে, ঠিক আছে, ফর্মুলা দুটো দেখাই দিছি, বাকিটুকু নিজেরা চেষ্টা করবা। ওকে, কি চাইছে দেখো, একদমই সহজ, কিন্তু সাবানের বুদবুদের আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের 4 পাই আর স্কয়ার গুণ। তাহলে আয়তন আর ব্যাসার্ধের সম্পর্ক বাইর করবা। কোন সম্পর্কটা? এই সম্পর্কটা। আয়তন আর ব্যাসার্ধের সম্পর্ক কি? v = 4/3 পাই আর কিউব। এখন দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও। ডিডিটি অফ ভি, এটাই তো আয়তনের বৃদ্ধির হার বা আয়তনের পরিবর্তনের হার। ইকুয়ালস টু কি হবে আমাকে বলো তো? 4/3 পাই আর কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি? 3r স্কয়ার ইন্টু ডিডিটি অফ আর, 3 3 কাটা, কি পড়ে থাকে আমাকে বলো তো? ডিডিটি অফ ভি ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার ইন্টু ডিডিটি অফ আর। এটাই চাইছে না প্রমাণ করতে? আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের 4 পাই আর স্কয়ার গুণ। আয়তনের বৃদ্ধির হার ব্যাসার্ধের বৃদ্ধির হারের 4 পাই আর স্কয়ার গুণ। বলো, বুঝছি না? আমরা এখন বুয়েটে আসা একটা অঙ্ক দেখব। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পড়ে আসছো? এটা তো পড়ে আসছো। একটা সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এটার যেই এরিয়া সেটা হচ্ছে √3/4 স্কয়ার। এটা ছিল না? এটা ছিল। আচ্ছা, কি বলছে দেখো, কোন সমবাহু ত্রিভুজের বাহু প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার। কোন সমবাহু ত্রিভুজের বাহু প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে। কোশ্চেনটা তোলো, খুবই সহজ। বুঝতে পারতেছো কার কার সম্পর্ক? ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর বাহুর দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে না? এটা লিখবা, দুই পাশকে ডিফারেন্সিয়েট করবা, কাজ শেষ। অনেক ক্লাস জমে আছে, কি করবা? শেষ করবা আস্তে আস্তে, অন্য কাজ না করে ক্লাস করো। ওকে, স্ক্রল টল না করে, ইউটিউব না দেখে ক্লাসগুলো শেষ করো। শেষ করা সম্ভব তো? ওকে, দেখো কি বলছে। তো আমরা ফার্স্টে কি ধরে নিব? কোশ্চেনটা তুলছো তো, একটা সমবাহু ত্রিভুজের বাহু প্রতি সেকেন্ডে, তার মানে ডিডিটি অফ এ, বাহুর পরিবর্তনের হার, এটা দেওয়া আছে না? আর এখানে কি দেওয়া আছে? ক্ষেত্রফলের পরিবর্তনের হার, তার মানে ডিডিটি অফ ক্যাপিটাল এ। তোমাকে বাহুর দৈর্ঘ্যটা চাইছে, তো তুমি ফার্স্টে ধরে নিবা, ধরি ক্ষেত্রফল হচ্ছে এ, ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ, বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ। বাংলায় লিখবা এভাবে, ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এ, বাহুর দৈর্ঘ্য স্মল এ। ওকে, এবার কি দেওয়া আছে আমাকে বলো তো? কি দেওয়া আছে? প্রতি সেকেন্ডে বাহু এতটুকু বাড়তেছে, তার মানে ডিডিটি অফ এ, এটাই তো বাহুর পরিবর্তনের হার, সেটা কত? √3 সেন্টিমিটার পার সেকেন্ড। এককটা খেয়াল করতে হবে, প্রতি সেকেন্ডে সেন্টিমিটার বাড়তেছে, তার মানে সেন্টিমিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? প্রতি সেকেন্ডে ক্ষেত্রফল কতটুকু বাড়তেছে আমাকে বলো তো? 12
সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, 12 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। আচ্ছা, এখন আমাকে চাইছে বাহুর দৈর্ঘ্যটা আসলে কত। সম্পর্ক কার কার মধ্যে? ক্যাপিটাল আর স্মল এর মধ্যে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের যেই ক্ষেত্রফল সেটা হচ্ছে √3/4 স্কোয়ার। দুই পাশে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দাও। ডিডিটি অফ এ ইকুয়ালস টু √3/4 ইন্টু 2a ইন্টু ডিডিটি অফ এ, তাই না? কাজ কিন্তু শেষ। কিভাবে আমাকে বলো তো? এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালুও দেওয়া আছে। চাইছে কি? বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কই আছে? এই যে বেচারা, এটাই তো বাহুর দৈর্ঘ্য। সবগুলো ভ্যালু বসে দাও, কাজ শেষ। সবগুলো ভ্যালু বসে দাও, কাজ শেষ। এটা কত? 12। তুমি চাইলে এখানে একক লিখতে পারো, সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সেন্টিমিটার পার সেকেন্ড কাটা যাবে, একটা সেন্টিমিটার পরে থাকবে, সেটাই তো বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার আসবে না? চাইলে একক লিখতে পারো, না লিখলেও খুব একটা ঝামেলা নাই। √3/4 ইন্টু 2 ইন্টু a, এটা কত? এটা হচ্ছে √3। √3 হয় 3, 3 4 12, তাই না? একটু ক্যালকুলেট করো তো সবাই। 3 4 12, 4 দুগুণে 8। আমাদের এ বা বাহুর দৈর্ঘ্য হয় 8 সেন্টিমিটার। এখানে একক কিন্তু লিখতে হবে, এখানে কিন্তু একক লিখতে হবে। বুঝতে পারলাম? বলো তো। এখন তো আর হচ্ছে না ওই মেকানিক্যাল সাউন্ডটা, রোবোটিক সাউন্ড আর হচ্ছে না, না? ওইটা মনে হয় চাপ লেগে হচ্ছিল। ঠিক আছে, আমাদের এই টাইপটা শেষ। আমরা পরের চ্যাপ্টারে যাচ্ছি। আমাদের 9.8 শেষ। আমরা এখন 9.9 শুরু করব, এটা শেষ। ওকে, আমরা চাইলে আজকেই ডিফারেন্সিয়েশন শেষ করে দিতে পারি। অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষায় যতটুকু আসে অতটুকুর জন্য শেষ করে দিতে পারি, কিন্তু আমরা শেষ করব না। এখান থেকে অ্যাডমিশনে অনেক ইম্পর্টেন্ট টপিক আসে। এর পরের যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার 9.9, আমরা সেটা শুরু করব। এটা হচ্ছে চ্যাপ্টার 9.9, সবার লাস্টের চ্যাপ্টার। তো বুঝতে পারতেছো, সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সবচেয়ে গুরুত্বপূর্ণ না হলেও মোটামুটি গুরুত্বপূর্ণ। ডিফারেন্সিয়েশন থেকে অঙ্ক কই থেকে আসে? লিমিট থেকে আসে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ থেকে আসে। যে y2 y1 y সম্বলিত সম্পর্ক আছে না, ওখান থেকে আসে, ওখান থেকে আসে। তারপর স্পর্শক ঢাল ওখান থেকে আসে। আর এখন একটা টপিক পড়াবো একটু পরে, লঘুমান গুরুমান বলে, সেখান থেকে আসে, সেখান থেকে আসে। আচ্ছা, তো আমরা এখন কিছু জিনিসপত্র নিয়ে একটু কথা বলবো। কি লেখা আছে উপরে খেয়াল করো তো? ক্রমবর্ধমান ফাংশন ও ক্রমহ্রাসমান ফাংশন। টাইটেল দাও, ক্রমবর্ধমান ফাংশন ও ক্রমহ্রাসমান ফাংশন। ইংলিশ হচ্ছে ক্রমবর্ধমান। ইংলিশ ভার্সনের গুলার দাঁত খুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। ক্রমবর্ধমান মানে হচ্ছে ইনক্রিজিং, ইনক্রিজিং। ক্রমহ্রাসমান হচ্ছে ডিক্রিজিং ফাংশন। বুঝতেছো? ক্রমবর্ধমান মানে সে বাড়তেছে, ইনক্রিজিং মানেও বাড়তেছে, ডিক্রিজিং মানে কি? কমতেছে। দুইটা ফাংশনের গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা খেয়াল করো। তুমি যতই এক্স অক্ষের বাম থেকে ডানে যাচ্ছ, তুমি যতই এক্স অক্ষের বাম থেকে ডানে যাচ্ছ, আমাদের ফাংশনটা কি বাড়তেছে না? খেয়াল করো তো। তুমি যতই এক্স অক্ষের বাম থেকে ডানে যাচ্ছ, আমাদের ফাংশনটার ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে। পুরাটা জুড়েই কিন্তু বাড়তেছে, তাই না? সব সময়ই বাড়তেছে, সব সময়ই বাড়তেছে। তো এরকম ফাংশন, যেসব ফাংশনের এক্স অক্ষের বাম থেকে ডানে গেলে ফাংশনটা বাড়তেই থাকে, সেগুলোকে বলা হয় ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশন। তো এটা একটা ইনক্রিজিং ফাংশন, এটা একটা ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে?
তো এই ফাংশনটা ধরো y cos to f of x, এই ফাংশনটা ধরো y cos to f of x। তার মানে আমাদের যে প্রথম ফাংশনটা এটা আসলে একটা ইনক্রিজিং ফাংশন বা ক্রমবর্ধমান ফাংশন। এখন কেমনে বুঝবো এটা একটা ইনক্রিজিং ফাংশন? কিভাবে বুঝবো আমাদের এই ফাংশনটা একটা ইনক্রিজিং ফাংশন? তুমি যদি খেয়াল করো এই ফাংশনটার উপরস্থ যে কোনো বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, এখানে একটা স্পর্শক আঁকালা, এখানে একটা স্পর্শক আঁকালা, এখানে একটা স্পর্শক আঁকালা, যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকাও, তার ঢাল কেমন হবে? পজিটিভ না নেগেটিভ? সেটা আমাকে বলো। পজিটিভ হবে না? কারণ সবগুলা ঢাল তুমি যেখানেই আঁকাও না কেন, স্পর্শকটা যেখানেই আঁকাও না কেন, ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা তৈরি করবে সেটা সূক্ষ্মকোণ। তো ঢালটা কি? পজিটিভ। অন্য কথায় এক্স এর পরিবর্তনটা যদি পজিটিভ হয়, খেয়াল করো এক্স এর পরিবর্তনটা পজিটিভ হলে ওয়াই এর পরিবর্তনটাও পজিটিভ ফাংশনের যে কোনো জায়গায়, তাই না? তাই তো। আর স্পর্শকের ঢাল মানে কি? ddx of y, তাই না? ddx of y। তো একটা ফাংশন ইনক্রিজিং হবে যদি ddx of y এটা গ্রেটার দেন 0 হয়। এটা যদি সব সময় গ্রেটার দেন 0 হয় তাহলে ওই ফাংশনটা ইনক্রিজিং বা এভার ইনক্রিজিং বলে, সব সময় ইনক্রিজিং। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এটা ডিক্রিজিং ফাংশন। কিভাবে এটা ডিক্রিজিং ফাংশন? তুমি যদি এক্স অক্ষের বাম থেকে ডানে যাও তাহলে ফাংশনটার ভ্যালু কমতেছেই, তাই না? কমতেছেই, তাই তো। তো এটা ডিক্রিজিং, একটা ফাংশন ডিক্রিজিং। ধরো এটা হচ্ছে y cos to g of x, একটা ফাংশন ডিক্রিজিং। কেমনে বুঝবো? তুমি ওই ফাংশনটার যে কোনো বিন্দুতে যদি স্পর্শক আঁকো, ওই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কেমন কোণ তৈরি করে বলো তো? স্থূলকোণ তৈরি করে না? তাই না? তার মানে যে কোনো বিন্দুতে আমাদের যে স্পর্শকের ঢাল সেটা নেগেটিভ হবে, তাই তো। তো ddx of y এটা কি? লেস দেন 0। স্পর্শকের ঢাল নেগেটিভ। অন্যভাবে বলা যায়, তুমি খেয়াল করো তো এই ফাংশনটা তুমি যদি ভুজ বাড়াও কোটি কমে না? ddx of y মানে কি? একটু ভুজ চেঞ্জ করলে কোটি কতটুকু হয়, এটাই তো, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে এভার ইনক্রিজিং, সব সময় ইনক্রিজ করে। এটা হচ্ছে এভার ডিক্রিজিং, সব সময় ডিক্রিজ করতেছে। ওকে, এখন পৃথিবীতে সব ফাংশন তো এরকম না যে সব সময় বাড়বে বা সব সময় কমবে, তাই না? আমাদের জীবনের মতো, আমাদের জীবনে কি সব সময় প্রোগ্রেস হয়? মাঝে মাঝে তো ডাউনফল হয়, তাই না? তাই তো। ম্যাক্সিমাম ফাংশনই দেখতে ওরকম না, একটু তেরা বেঁকা হয়, এরকম। এখানে দেখো কিছুটা অংশ সে ইনক্রিজিং, কিছুটা অংশ ডিক্রিজিং, তাই না? তুমি যদি খেয়াল করো আমি এখানে দুইটা দাগ দিয়ে দিই। এই ফাংশনটা আঁকাও সবাই, এটা গ্রাফটা একটু আঁকাও। এটা সব সময় বাড়তেছে বা সব সময় কিন্তু কমতেছে না। তুমি যদি খেয়াল করো এই যে এই এলাকাটা জুড়ে এখান থেকে এতটুকু পর্যন্ত, তুমি যদি খেয়াল করো এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের ফাংশনটা বাড়তেছে না, তাই না? আমাকে বলো তো, এখান থেকে এতটুকু পর্যন্ত আমাদের ফাংশনটা বাড়তেছে কিন্তু, তাই না? যে বাড়তেছে, এটা তার সর্বোচ্চ। তারপর তুমি যদি খেয়াল করো এখান থেকে এতটুকু তার ডাউনফল শুরু হয়েছে, সে কিন্তু কমতেছে, তাই না? তাই তো। তারপর থেকে আবার দাঁড়াও, লাল আর সবুজ দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। লাল মানে হচ্ছে কমতেছে, সবুজ মানে হচ্ছে বাড়তেছে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে তারপর সে আবার বাড়াবাড়ি শুরু করছে, তাই না? তাই তো। তো এই ফাংশনটা ইনক্রিজিং ডিক্রিজিং দুটার কম্বিনেশনই আছে এর মধ্যে। আমাকে বলো তো, বুঝতে পারলাম না?
তাই তো? এই এলাকাটায় সে কি ইনক্রিজিং, এই এলাকাটায়ও সে কি ইনক্রিজিং, মাঝখানের যে এলাকাটা এখানে সে কি ডিক্রিজিং। বুঝতে পারলাম? এবার আমাকে বলো তো, যে এলাকায় ইনক্রিজিং সেই এলাকায় তুমি যদি যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকো তার ঢাল কেমন হবে? যে এলাকাটায় সে ইনক্রিজিং সেই এলাকাটায় যে কোনো পয়েন্টে তুমি যদি ঢাল আঁকো, ঢালটা পজিটিভ হবে না? তার মানে যেই এলাকাটা জুড়ে ফাংশনটা ইনক্রিজিং সেখানে ddx অফ y এই ভ্যালুটা কি গ্রেটার দেন জিরো। আর যেই এলাকায় ডিক্রিজিং ফাংশনটা, তুমি খেয়াল করো লাল অংশটা খেয়াল করো, যে এখানটায় যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকাও, সে এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করে ধনাত্মক দিকের সাথে। তো এখানে আমাদের কি ddx অফ y কি লেস দেন জিরো। বুঝতে পারলাম? কেমনে বুঝবা? ধরো আমাদের এই ফাংশনটার গ্রাফ হচ্ছে y ইকুয়ালস টু f অফ x, মানে এই ফাংশনটাই হচ্ছে এটা, যেই ফাংশনটার গ্রাফ এটা সেটা হচ্ছে এইটা। তুমি কি করবে? একবার ডিফারেন্সিয়েট করবা, এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট করবা, তাইলেই তো স্পর্শকের ঢাল পাওয়া যাবে, তাই না? এই ফাংশনটাকে যদি এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করো তাহলেই কি পাবা? যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল। এখন যেই এলাকাটা জুড়ে এই ঢালটা পজিটিভ সেখানে ফাংশনটা ইনক্রিজিং, যে এলাকাটা জুড়ে এটা নেগেটিভ সেখানে ফাংশনটা ডিক্রিজিং। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আমাকে বলো তো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওই আগে পরে আছে, ওগুলো আমরা আঁকাই নেই। এটা হচ্ছে ক্রমবর্ধমান ফাংশন, এটা সব সময় ইনক্রিজিং। তার মানে এর ddx অফ y বা ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু সব সময় পজিটিভ, ওটা ডিক্রিজিং, সব সময় ডিক্রিজিং। তার মানে ওর ডেরিভেটিভের ভ্যালু সব সময় নেগেটিভ। এরপরে যে ফাংশনটা দেখছি, আমাদের ম্যাক্সিমাম ফাংশন দেখতে এরকমই, কিছুটা অংশ ইনক্রিজিং, কিছুটা ডিক্রিজিং, আবার ইনক্রিজিং। ওকে, একটা মজার জিনিস আছে, ইনক্রিজ হইতেছিল, এখানে গিয়ে তার লাইফটা টার্ন করে ফেলছে না, তাই না? এটা একটা টার্নিং পয়েন্ট, তাই তো? আবার কমতেছিল, এখানে গিয়ে আবার টার্ন করছে, এটাও একটা টার্নিং পয়েন্ট। এই যে এই বিন্দুগুলা, এটা তার লাইফের কিন্তু একদম ক্রিটিক্যাল একটা পয়েন্ট, তাই না? তো এই যে বিন্দুগুলা, এগুলাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট। এগুলা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে আজকে এবং কালকে। বাংলা টার্ম হচ্ছে চরম বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। আরেকটা চরম বিন্দু যে এখানেও আছে, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট, এটাও একটা ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। প্রথম অঙ্কটা তোলো। কি বলছে? দেখাও যে এই ফাংশনটা একটা ক্রমবর্ধমান ফাংশন, তার মানে তার পুরা জীবন জুড়ে সে ক্রমবর্ধমান, এটাই দেখাইতে বলছে না? এটা ক্রমবর্ধমান, তার মানে এই ফাংশনটা যে কোনো বিন্দুতে স্পর্শক আঁকলে তার ঢাল কি পজিটিভ। তার মানে ddx অফ y এটা সব সময় পজিটিভ হবে, x এর ভ্যালু যাই হোক না কেন ddx অফ y অলওয়েজ পজিটিভ হবে। এটাই বের করতে বলছে না? এটাই দেখাইতে বলছে কিন্তু, তাই না? বলো, দেখাইতে বলছে এইটা x এর একটা ক্রমবর্ধমান ফাংশন, তার মানে x এর ভ্যালু যাই হোক না কেন ddx অফ y পজিটিভ হবে। আচ্ছা, তো আমরা একটু লিখি। f অফ x কি দেওয়া আছে? f of x equals to x cube minus 3x squared plus 4x। আমরা যদি একবার ডিফারেন্সিয়েট করি, এটাই তো ddx of y, তাই না? এটাই কিন্তু ddx of y, 3x squared minus 6x plus 4। আমাকে দেখাইতে হবে এই জিনিসটা পজিটিভ, অলওয়েজ পজিটিভ, x এর ভ্যালু যাই হোক না কেন। আচ্ছা, কেমনে দেখাবো? তোমরা বহুপদী করে আসছো,
যারা বহুপদী চ্যাপ্টার করছো, নিশ্চয়কের কিছু অঙ্ক ছিল, নিশ্চয়ক বাস্তব মানে মূলগুলা বাস্তব দেখাইতে হইতো, নিশ্চয়কের ভ্যালু পজিটিভ দেখাইতে হইতো, ওটার সাথে রিলেটেড আছে, ওটার সাথে রিলেটেড আছে। যারা পড়ো নাই অসুবিধা নেই। কোনো একটা জিনিস, কোনো একটা ফাংশন পজিটিভ দেখানোর উপায় কি? অলওয়েজ পজিটিভ। কিভাবে দেখাইতে পারো? অনেকগুলো উপায় দেখানো যায়। প্রথম উপায় হচ্ছে এটা পজিটিভ কোনো সংখ্যা, এই জিনিসটা ধরো 4, তাহলে এক্স এর ভ্যালু যাই হোক না কেন এটা তো পজিটিভই, তাই না? দ্বিতীয়ত হচ্ছে এইটা কয়েকটা জিনিসের জোড় ঘাতের সমষ্টি। ফর এক্সাম্পল ধরো এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে এক্স এর ভ্যালু যাই হোক না কেন এই জিনিসটা পজিটিভ হবে না? এটার সাথে আরো কয়েকটা জোড় ঘাতওয়ালা পদ থাকতে পারে, 2 এর জায়গায় 4 থাকতে পারে, 8 থাকতে পারে, 6 থাকতে পারে, বুঝছো? সাথে কোনো একটা ধনাত্মক ধ্রুবক থাকতে পারে, তাইলেও হয়। ওকে, তো কোনো একটা জিনিস সব সময় পজিটিভ সেটা দেখানোর উপায় হচ্ছে এই কয়টা। হয় সেটা একটা পজিটিভ নাম্বার হবে, তাহলে এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ডই করে না, অথবা অথবা কয়েকটা জিনিসের জোড় ঘাতের সমষ্টি। জোড় ঘাত নিলে কখনো সেটা নেগেটিভ হয় না, সাথে আরো একটা পজিটিভ সংখ্যা যোগ আকারে থাকতে পারে। তো আমার এখনকার টার্গেট হচ্ছে এই জিনিসটাকে ওটার কোনো একটা আকৃতিতে নিয়ে আসা। এখানে পিওর ধ্রুবক নাই, তার মানে এটা চলে গেল। আমাকে যেটা করতে হবে কয়েকটা জিনিসের জোড় ঘাত, এখানে যেহেতু বর্গ আছে বর্গের সমষ্টি হিসেবে লিখতে হবে। খেয়াল করো তো প্রথম দুইটা টার্ম থেকে তুমি যদি 3 কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা পরে থাকে না? একটা ফর্মুলার মতো আসতেছে, তাই না? 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, জোর করে একটা 1 অ্যাড করলাম, ভেতরে 1 অ্যাড করছি, কিন্তু বাইরে কি 3 গুণাকারে আছে না? তাহলে আসলে কত যোগ করছি? 3 যোগ করছি, প্লাস 4 মাইনাস 3। কাহিনী বুঝছো? এই 1টা ছিল না, যোগ করছি, অ্যাকচুয়ালি 3 যোগ করছি, সেখান থেকে আবার 3 বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকে? 3 ইন্টু এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4। যেটা আসছে তুমি সেটার দিকে একটু তাকাও। এক্স এর ভ্যালু যাই হোক না কেন এটা পজিটিভ না? বর্গ করতেছো তো, তাই না? স্কোয়ার না হয়ে যে কোনো জোড় ঘাত হলে একই কথা, সেটাকে আবার একটা ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করতেছো, তাহলে এটাও পজিটিভ। তার সাথে 4 যোগ করতেছো, জীবনেও নেগেটিভ হওয়ার চান্স আছে না। তার মানে আমাদের এফ প্রাইম এক্স এই ভ্যালুটা অলওয়েজ গ্রেটার দেন 0। এটার সর্বনিম্ন মান কত দেখি তো, বলো এইটার সর্বনিম্ন মান কত? চার। এটা সর্বনিম্ন মান 4। এটা তো জীবনেও নেগেটিভ হবে না, খেয়াল করো এই জিনিসটা জীবনেও নেগেটিভ হবে না। এটার সর্বনিম্ন মান কত? 0, যখন এক্স এর ভ্যালু 1। আরেকটা 4 যোগ আকারে আছে, প্লাস 1 হবে কোথায়? প্লাস 1 হবে বলো তো? ভাইয়া ওইটা প্লাস 1 হবে, বুঝলাম না তোমার কথাটা, বুঝলাম না। প্লাস 1ই তো দিলাম, আমি কি কোথাও ভুল করছি? ও সরি, রে সর্বনাশ। সর্বনিম্ন মান 1, এই জিনিসটার সর্বনিম্ন মান হচ্ছে 1। ওকে, এটা প্লাস 1, সরি। ওকে, ঠিক আছে। পরেরটা কি দেখাইতে বলছে? ক্রমহ্রাসমান ফাংশন। তার মানে আগের জিনিসটা নেগেটিভ, তোমাকে দেখাইতে হবে এফ প্রাইম এক্সটা অলওয়েজ নেগেটিভ। কেমনে দেখাবা? কোন একটা জিনিস অলওয়েজ নেগেটিভ দেখানোর উপায় হচ্ছে এখানে যা যা আছে ওইটার নেগেটিভ ভার্সনটা, একটা নেগেটিভ সংখ্যা হতে পারে বা কয়েকটা বর্গের বিয়োগফল, সবগুলোর আগে নেগেটিভ আছে। বুঝাতে পারলাম? সবগুলোর আগে নেগেটিভ আছে। তো আমরা একটু দেখি এই ফাংশনটা ক্রমহ্রাসমান ফাংশন, তার মানে তোমাকে দেখাইতে হবে ddx অফ y অলওয়েজ নেগেটিভ, বা f প্রাইম x, f অফ x ইকুয়ালস টু 1 মাইনাস x মাইনাস x কিউব। তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করো, f প্রাইম x ইকুয়ালস টু কি থাকে বলো তো? মাইনাস 1 মাইনাস 3x স্কোয়ার। তুমি যদি মাইনাস কমন নাও, 3x স্কোয়ার প্লাস 1
3x² প্লাস 1। বলো তো এটা সব সময় নেগেটিভ না? x এর ভ্যালু যাই হোক না কেন, x এর ভ্যালু যাই হোক না কেন, x² সব সময় পজিটিভ। তার মানে 3x² ও পজিটিভ, প্লাস 1 এটাও পজিটিভ। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা সব সময় পজিটিভ। পজিটিভের আগে একটা নেগেটিভ আছে, তার মানে এই জিনিসটা সব সময়ই নেগেটিভ, তাই না? আমরা কি লিখতে পারি? আমাদের যে f প্রাইম x এইটা লেস দেন 0 অলওয়েজ। সো f অফ x একটা ডিক্রিজিং ফাংশন বা ক্রমহ্রাসমান ফাংশন। ঠিক আছে, তোমরা চাইলে এগুলোর গ্রাফ আঁকায় দেখতে পারো। আঁকায় দেখাবো? ডেসমোস নামে একটা ইয়ে আছে, 1 - x - x³ desmos.com। ওকে, 1 - x - x³ আমি যদি একটু দেখাই, ক্যালকুলেটর কই? আচ্ছা না, 1 - x - x³ ঠিক আছে। দেখো এই যে এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম, দেখছো ওর ডাউনফল দেখছো? তুমি বাম থেকে ডানে যতই যাও না কেন ও কমতেই আছে সারা জীবন ধরে কমতেছে, তাই না? তুমি চাইলে সবগুলো একটু গ্রাফে আঁকায় দেখতে পারো। বুঝতে পারলাম? আবারও কি ভুল করছি? এত ভুল করলে তো ঝামেলা। -1 - 3x²। বলো, বুঝো নাই? সবাই বলো, বুঝছো? ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। এইটা দেখো কি বলছে, একটা ফাংশন, এই ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায় সেটা বের করতে বলছে। তার মানে এটা কিন্তু আগের দুটার মতো না, তাই না? ওর কিছুটা অংশ জুড়ে আপগ্রেড হয়েছিল, আবার ডাউনফল হয়েছে, তাই না? দেখো কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কোন ব্যবধিতে, ব্যবধি পড়ে আসছো না সবাই? ব্যবধি মানে একটা সীমা। তোমরা সেট ও ফাংশনে ব্যবধি পড়ে আসছো না? আমাকে বলো তো। সেট ও ফাংশনে ব্যবধি পড়ে আসছো? ব্যবধি মানে কি আমাকে বলো তো? মুক্ত ব্যবধি, বদ্ধ ব্যবধি পড়ছো? 2,3 এটা মানে কি? 2 আর 3 এর মাঝখানে যে কোনো বাস্তব সংখ্যা, 2, 3 সহ। আচ্ছা ব্যবধি পড়ো নাই? আচ্ছা আমি একটু ব্যবধিটা পড়াই দিচ্ছি। ইম্পর্টেন্ট টপিক, অনেক জায়গায় কাজে লাগবে। ব্যবধি বা ইন্টারভাল, ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারভাল। তো ব্যবধি দুই প্রকার, ব্যবধি একটা সেট, ব্যবধি দুই প্রকার, মুক্ত ব্যবধি, বদ্ধ ব্যবধি। আমরা একটু মুক্ত ব্যবধি নিয়ে কথা বলি। 2,3 থার্ড ব্র্যাকেট দিয়ে 2,3, এটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে, যত বাস্তব সংখ্যা আছে সব 2, 3 সহ। দাঁড়াও, ব্যবধিটা ইম্পর্টেন্ট। সংখ্যা রেখা তো পড়ে আসছো, এটা না পড়লে কেমনে? আচ্ছা, তো এখন ব্যবধি দুই প্রকার, মুক্ত ব্যবধি, বদ্ধ ব্যবধি। এটা হচ্ছে মুক্ত ব্যবধি, এর বদ্ধ ব্যবধি। খেয়াল করছো? আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা মাঝখানে 2,3, এটা মানে হচ্ছে এটা ধরো 2, এটা ধরো 3, 2, 3। এই ব্যবধিটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবাই, 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবাই, এবং 2, 3 সহ। দেখো আবদ্ধ না, এটা কি বুঝাইছে? 2 সহ, তাই না? ওকে, আগলে ধরে রাখছে এরকম কিছু একটা। তো 2, 3 সহ 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবগুলা কি?
সবগুলা কি এই সেটটা দিয়ে প্রকাশ করা হয়। এটা একটা সেট, যেই সেটের অন্তর্ভুক্ত মানুষ কারা কারা, 2, 3 সহ ওদের মাঝখানে যত সংখ্যা আছে সবাই। ওকে, এই যে মুক্ত ব্যবধি, এটাকে, আচ্ছা না, এটা কি ছিল, বদ্ধ ব্যবধি। এখন এখন যেটা দেখবো সেটা হচ্ছে মুক্ত ব্যবধি। এবার আমরা যেটা করব, খেয়াল করো, এবার ব্যবধিটা দেখতে এরকম। খেয়াল করছো, সেকেন্ড ব্র্যাকেট দিছি বা জাস্ট উল্টা করে। এইটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে, 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবাই, কিন্তু 2 আর 3 বাদে, এটা একটা সেট। এই সেটের অন্তর্ভুক্ত কারা কারা, 2, 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবাই, কিন্তু 2 আর 3 বাদে। এটাকে অসমতা দিয়ে এভাবে প্রকাশ করা হয়। বুঝছো? 2 greater than equal x greater than less than equal 3, এইটা। আর এটা হচ্ছে ইকুয়াল সাইনটা বাদ। বোঝা গেছে না আমাকে? বলো তো ব্যবধির কনসেপ্টটা। এইটাকে অন্য একভাবেও প্রকাশ করা হয়। আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটটা উল্টা করে দিছে সেইটা না দিয়ে এটাকে আমি 2,3 এভাবেও প্রকাশ করতে পারি। একই কথা, উল্টা করে সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলে একই কথা বোঝায়। ওকে, আমাকে বলো সবাই বুঝছো না? এইবার এই দুটো আসলে কম্বাইন করা যায়। মুক্ত ব্যবধি, বদ্ধ ব্যবধি তো দেখলাম, এবার এই দুটো কম্বাইন করা যায়। কিভাবে কম্বাইন করা যায়? একটা মুক্ত ব্যবধি দিলাম, মুক্ত মানে হচ্ছে বাদ দিয়ে, বদ্ধ মানে হচ্ছে নিয়ে, এটা মুক্ত। একটা বদ্ধ দিয়ে দিলাম, এটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝখানের সকল সংখ্যা, 2 বাদ, ওর এখানে মুক্ত, কিন্তু 3 এর এখানে বদ্ধ না, 3 সহ। তার মানে এটা মানে হচ্ছে 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট বা সমান। তার মানে সংখ্যা রেখায় দেখালে 2 আর 3 এর মাঝখানে যত সংখ্যা আছে সবাই এটা সহ, 3 সহ। আর ওভাবে তুমি কিভাবে প্রকাশ করবা? এইটা। ওকে, ফার্স্ট ব্র্যাকেট আর মুক্ত ব্যবধি একই কথা। বলো ব্যবধির কনসেপ্টটা সবাই বুঝছো না? আমাকে বলো তো, বাস্তব সংখ্যায় পড়াইছে, কিন্তু বাস্তব সংখ্যা তো অনেকে পড়ে নাই, তাই না? বাস্তব সংখ্যা তো অনেকে পড়ে নাই। জাস্ট আরেকটা জিনিস, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি যেটা করলাম, এই পাশে একটা বদ্ধ ব্যবধি দিলাম, এটা বদ্ধ, একটা মুক্ত ব্যবধি এই সাইনটা দিয়েও দেওয়া যায় বা প্রথম ব্র্যাকেটও দেওয়া যায়, ঠিক আছে? তো আমি যদি এখানে দেখাই, এ পাশে কি বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, আর ওই পাশে কি মুক্ত ব্যবধি এভাবেও দেওয়া যায় বা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেওয়া যায়। এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 আর 3 এর মাঝখানের সকল সংখ্যা, 2 সহ। 3টা নেব না এবার, বুঝছো? এবার 3টা আর নিচ্ছি না। তার মানে এটা যদি সংখ্যা রেখায় দেখানো যায়, এই ব্যাপারটা হচ্ছে এরকম, 2 সহ 2 আর 3 এর মাঝখানের যে কোনো বাস্তব সংখ্যা। ক্লিয়ার হয়েছে? ব্যবধি খুবই ইম্পর্টেন্ট। বলো ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই অঙ্কটা করব। কি বলতেছে? একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা কোন ব্যবধিতে বৃদ্ধি পায় আর কোন ব্যবধিতে হ্রাস পায় সেটা তোমাকে বের করতে বলছে। তো আমরা একটু দেখি, আমাদের যে ফাংশনটা দেওয়া আছে f of x, সেটা কত? x⁴ plus 2x cube minus 3x square minus 4x plus 4। কি করতে হবে? স্পর্শকের ঢাল বের করতে হবে বা ডেরিভেটিভ বের করতে হবে। তো f প্রাইম x টা বের করো। f প্রাইম x কত? 4x কিউব প্লাস 6x স্কয়ার মাইনাস 6x মাইনাস 4, এটাই তো। এখন আমাকে বের করতে হবে এই যে f প্রাইম x, এটা কোথায় কোথায় পজিটিভ, সেখানে কি ফাংশনটা, সেখানে ফাংশনটা বৃদ্ধি পায়, বুঝতে পারলাম? আর কোথায় কোথায় নেগেটিভ,
সেখানে ফাংশনটা হ্রাস পায়। বুঝছো? এই যে f'(x) এই ভ্যালুটা যেখানে যেখানে পজিটিভ, সেখানে কি ফাংশনটা বৃদ্ধি পায় সেই ব্যবধিতে, আর যেখানে যেখানে নেগেটিভ সেখানে এটা হ্রাস পায়। কনসেপ্টটা বোঝা গেছে? তো কেমনে করব? এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বুঝছো? এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তোমরা উৎপাদকে বিশ্লেষণ করে আসছো না? বলো তো 9-10-এ ক্যালকুলেটর দিয়ে করা যায়, তাই না? এটা ইকুয়ালস টু 0 ধরলে এক্স এর যেই মূলগুলা পাওয়া যাবে, এক্স মাইনাস ওই মূলগুলা নিয়ে যেগুলা পাওয়া যায় ওটাই তো উৎপাদক, তাই না? এটা ইকুয়ালস টু 0 ধরে যেই সমীকরণটা আসে ওটা সমাধান করো তো সবাই ক্যালকুলেটরে। এটা ইকুয়ালস টু 0 ধরে যেই সমীকরণটা আছে সবাই একটু ক্যালকুলেটরে সমাধান করো। পারো তো? পারো না? 4 6 -4 নাম পারলে ক্লাস 9-10-এ উৎপাদক বিশ্লেষণ করছো না, করে আসবা। ওকে, 4 6 ভুল করলাম কোথাও মনে হচ্ছে। এরকম ভুল করলে তো হয় না। আয় হায়, -6x -4। ঠিক আছে, দেখো তো কত হয়। 4x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 6x -4। x এর ভ্যালু আসে -2। এই যে এই সমীকরণটা, এটা ইকুয়ালস টু 0 ধরলে, যে সমীকরণটা হয় ওটা এখানে লেখার দরকার নাই। বুঝছো? f'(x) ইকুয়ালস টু 0 এটা তুমি রাফ খাতায় করবা, মানে রাফ হিসেবে। এটা সমাধান করলে x এর যেই ভ্যালু হয় ক্যালকুলেটর দিয়ে পাইলাম -2 -1 আর হচ্ছে -2 + 1 আর হচ্ছে -1/2। তাহলে বলো তো উৎপাদকগুলা কি কি হবে? x + 2 একটা উৎপাদক, x - 1 একটা উৎপাদক, 2x + 1 বা x - x + ½ একটা উৎপাদক, তাই না? উৎপাদকে বিশ্লেষণ করলাম, তাই তো? ঠিক আছে না? এখন আমাকে বের করতে হবে এই ফাংশনটা কোন ব্যবধি বা কোন এলাকা জুড়ে নেগেটিভ, সেখানে ফাংশনটা ক্রমহ্রাসমান, ফাংশনটা হ্রাস পাচ্ছে, আর যেখানে পজিটিভ সেখানে বৃদ্ধি পাচ্ছে। কথাটা বুঝছো? আমার টার্গেট হচ্ছে এইটা, এই যে যেটা আসছে f'(x) সেটা কোথায় কোথায় পজিটিভ সেটা বের করা, সেখানে বৃদ্ধি পায়, কোথায় কোথায় নেগেটিভ সেটা বের করা, সেখানে হ্রাস পায়। কেমনে বের করব? একটা সংখ্যা রেখা আঁকাবো। ওকে, একটা সংখ্যা রেখা আঁকাবো। বুঝতে পারলাম? এটা ধরো আমাদের সেই সংখ্যা রেখাটা, এই সংখ্যা রেখাটা। এই সংখ্যা রেখায় x এর যেই ভ্যালুগুলো আছে না, সেই ভ্যালুগুলো তুমি বসাই দিবা। বসাও তো, ছোট থেকে বড়। সংখ্যা রেখায় তো ছোট থেকে বড়ই সাজায়, তাই না? এই সংখ্যা রেখায় x এর যেই ভ্যালুগুলো পাইছো, -2 -½ আর +1। তো -2 হচ্ছে এখানে, -2 -2 +1 আর -½ -2 -½ +1। ঠিক আছে, বসাই দিছি। তারপর তুমি সবার ডানে পজিটিভ দিবা, চোখ বন্ধ করে সবার ডানে পজিটিভ দিবা। তারপর ক্রমান্বয়ে নেগেটিভ পজিটিভ এভাবে আসবে। বুঝছো? সংখ্যা রেখায় বসাবা। ফার্স্টে এটা ইকুয়ালস টু 0 ধরে, যেই সমীকরণগুলো আসছে না, যে সমীকরণটা আসছে সেটা সমাধান করবে, x এর ভ্যালুগুলা, সেখান থেকে তুমি এটাকে জাস্ট উৎপাদকে ভাঙায় ফেলবা। তারপর এই যে ভ্যালুগুলা পাইছো এটা একটা সংখ্যা রেখায় বসাবা, ছোট থেকে বড়। তারপর সবার ডানে খেয়াল করো, 3টা ভ্যালু না, এই 3টা ভ্যালু আমাদের পুরা সংখ্যা রেখাটাকে 4টা টুকরা করে ফেলছে। এই একটা টুকরা, এই একটা টুকরা, এই একটা টুকরা, এই একটা টুকরা, তাই না? তুমি যেটা করবা, সবার ডানের টুকরায় প্লাস দিবা, তারপর ক্রমান্বয়ে মাইনাস প্লাস মাইনাস, চোখ বন্ধ করে সবার ডানে প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস। বুঝতে পারলাম? এখন খেয়াল করো, এই যে 3টা পয়েন্ট,
এই তিনটা পয়েন্টে কিন্তু এই জিনিসটার ভ্যালু 0, তাই না? এই তিনটা পয়েন্টে এটার ভ্যালু 0, তাই না? আর যেই খণ্ডে চিহ্নটা যেমন সেখানে আমাদের এই জিনিসটা চিহ্ন সেমন। বুঝতে পারলাম? আবার বলি, যেই খণ্ডে চিহ্নটা যেমন এই ফাংশনটার ভ্যালুও তেমন। এই খণ্ডটা খেয়াল করো, এই খণ্ডে পজিটিভ না, তার মানে এই খণ্ডটা কেমন? এক্স এর ভ্যালু 1 থেকে বড়, এই খণ্ডটা কেমন? -2 থেকে -1/2 এর মাঝে। এই দুইটা খণ্ডে পজিটিভ দেওয়া, তার মানে এই দুইটা খণ্ডে এইটার ভ্যালু পজিটিভ। আর যেই খণ্ডে নেগেটিভ দেওয়া, সেখানে আমাদের এই ফাংশনটা কি? নেগেটিভ। কেন সেটা বুঝাচ্ছি। তুমি সবার ডানের খণ্ডটা চিন্তা করো, এক্স এর ভ্যালু সব থেকে বড়, 1 থেকেও যদি বড় হয়, এই সবগুলা পজিটিভ হবে। একদম কমন সেন্স, তাই না? কারণ উৎপাদকগুলো মানে কি? x মাইনাস এইটা ইন্টু এক্স মাইনাস এইটা ইন্টু এক্স মাইনাস এইটা। এখন এক্স এর ভ্যালু যদি সবার বড়টা থেকেও বড় হয়ে যায়, তাহলে সবগুলা পজিটিভ না? আমাকে বলো তো। এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তিনটা পজিটিভ সংখ্যা গুণ করলে এই রাশিটা পজিটিভ হয়ে যাবে। এই জন্য সবার ডানের খণ্ডে এই জিনিসটা কি? পজিটিভ। তার ঠিক আগের খণ্ডে খেয়াল করো, এই খণ্ডটায় 1 থেকে ছোট, তার মানে x-1 যেই উৎপাদকটা ছিল সেটা নেগেটিভ হয়ে যাবে, বাকি দুইটা পজিটিভ থাকবে। তিনটাই পজিটিভ ছিল, তার আগের খণ্ডে একটা পজিটিভ, দুইটা নেগেটিভ, একটা নেগেটিভ। বুঝছো? এখানে সবগুলাই পজিটিভ, তার আগের খণ্ডে একটা নেগেটিভ হয়ে যাবে, বাকি দুইটা পজিটিভ। তো তিনটা যদি গুণ করো তখন কি? নেগেটিভ হবে। তার মানে এক্স এর ভ্যালু যখন এই খণ্ডে থাকবে, এই রিজিয়নে, তখন এই জিনিসটার ভ্যালু নেগেটিভ। তার আগের খণ্ডে যখন চলে আসবা, তখন দুইটা নেগেটিভ হবে। খেয়াল করো, এটাও নেগেটিভ হয়ে যাবে, এটাও নেগেটিভ হয়ে যাবে, এটা খালি পজিটিভ থাকবে। পজিটিভ, নেগেটিভ। বুঝতে পারলাম? তার মানে আমাদের এই যে জিনিসটা f প্রাইম x,